আমরা প্রায় সকলেই চাই সংসারী লোকমাত্রেরই অন্তরের কামনা এত আশা নিয়ে যে সুখ ও সাধের পৃথিবী গড়ে তুলেছি তার যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। এই জন্যই তো তীর্থে তীর্থে এত ব্রত ও জপের অনুষ্ঠান, এই জন্যই তো এত ধর্মকর্ম ও দেবতা পূজার ঘটা। নির্বাণ কে চায়? অথচ জালেশ্বর মহাদেব শুধু নির্বাণ মুক্তিই দান করেন, এই জন্য তার মন্দিরে পূজারি নাই, পূজার কোনো উপকরণ নাই, নাই কোনো ভক্তের ভিড়। মহাজাগ্রত মহাকাল শুধু দ্রষ্টা হয়ে বসে আছেন একা একা এই দুর্গম নির্জন অরণ্যের মধ্যে। सुबेरदास जी बोलें, ये आपने सच बताया। हम लोग सब लालची है, फिक्र के पीछू में दौड़ते हैं, घूमते हैं। इसलिए कहा जाता है फिकिर सबको खा लिया, सब बन गया फकीर। फिकिर को जो खा लिया उसका नाम है फकीर। गल्प करते करते धर्मशालाয় এসে পৌঁছে গেলাম। आहार विश्रामेर पर सुमेरदास जी बोलें, चलिए आपको माई की बगिया दिखाएंगे। काफी दूर नहीं, 1.25 मील होंगे ज्यादा से ज्यादा। नर्मदा मंदिर থেকে পূর্ব দিকে হাঁটতে লাগলাম দুজনে উঁচু নিচু পাহাড় পথ দিয়ে। দুধারের বসতি ছাড়িয়ে জঙ্গল শুরু হয়েছে। বস্তির মধ্য দিয়ে আস্তে আস্তে দেখলাম বহু লোকের জটলা হই হই হচ্ছে। শুনলাম কিছু আগেই একটা বাঘ এসে একটা বড় মহিষকে ধরে নিয়ে গেছে। सुमेरदास जी आश्वास दिलें, कोई डर नहीं, नर्मदा माता की कृपा से हम लोगों के कोई खतरा नहीं होगा। नर्मदा माता को जय हो, जय शिव शंभो। প্রায় মাইল খানেক হাঁটার পর মাইকি বাগিয়াতে পৌঁছে গেলাম। ঘন বনের মধ্যে এত বড় একটি সুন্দর বাগান কোথায় লুকিয়েছিল নিতান্ত নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করা শক্ত হতো। শুধু বিশাল নয়, অতি প্রাচীন। অরণ্য ও পাহাড়ের রাজ্যে এমন মনোরম বাগানের পরিকল্পনা কারা যে করেছিলেন জানা নেই। সে বিষয়ে কোনো লেখাও চোখে পড়ল না। নানা জাতীয় ফল ফুলে ভরা, চোখ জুড়িয়ে গেল দেখে। একটা সুন্দর মিষ্টি গন্ধে চারদিক ভরে আছে। বাগানের একপাশে নিয়ে গিয়ে সুমেরদাসজি কতকগুলি কচি কলাপাতার চারা বা কেনা গাছের মতো একরকম গাছ দেখালেন। সাদা সাদা লম্বাটে কেনা ফুলের মতো ফুল ফুটে আছে। এর নাম গুলবকাউলি ফুল। অমরকণ্টক ছাড়া সমগ্র মধ্য ভারতে আর কোথাও নাকি এ ফুল পাওয়া যায় না। শুনলাম এ ফুল নাকি চোখের পক্ষে খুব উপকারী, যে কোনো চক্ষু রোগের মহৌষধ। এখানে গুলাবকাউলির সুরমাও কিনতে পাওয়া যায়। সারা ভারতবর্ষ আমি 4 বার পরিক্রমা করেছি। হিমালয়ের নন্দনকাননের যে অতুলনীয় মনোলোভা ফুলের রাজ্য তাও দেখেছি, কিন্তু বহুদূর পর্যন্ত এমন সুগন্ধি ছড়ায় এমন কোনো ফুল আর কোথাও আমার চোখে পড়েনি। মাইকি বাগিয়া দেখে ফিরে আসার পথে সুমেরদাসজি জানালেন যে পরের দিন তিনি কোথাও যাবেন না, মন্দিরের মধ্যে সারাদিন জপ ও পুরস্চরণ করেই কাটাবেন। কারণ নর্মদা তীর তপস্যা ভূমি, এখানে জপ ও পুরস্চরণাদির ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আমরা পথে একটা হরিণকে দ্রুত দৌড়ে যেতে দেখলাম। একদল ময়ূর পেখম তুলে নাচছে। আকাশে মেঘের সঞ্চার। ধর্মশালার ছাদে উঠে পর্বত ও অরণ্যের শোভা দেখতে লাগলাম। অন্ধকার ঢেকে ফেলেছে চারদিকে একটা থমথমে নিস্তব্ধ ভাব। নিচে সুমেরদাসজি রুটি তৈরি করতে করতেই হাঁক ছাড়ছেন। এ কদিনেই দেখছি এই প্রৌঢ় সন্ন্যাসীর আমার উপর মায়া পড়ে গেছে। একটি মিনিটও চোখের আড়াল করছেন না, অথচ কয়দিন আগেও তাঁর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। বাবা আমাকে একা পাঠিয়েছেন তীর্থ করতে। পথে বেরুলেই দেখেছি পথিক বন্ধু পায়। পথিক সহজেই দূরকে নিকট এবং পরকে আপন করে নিতে পারে। সেই জন্যই আমাদের উপনিষদের ঋষিদের এই সত্য ঘোষণা, চরণ বৈ মধু বিন্দতি, চরণ স্বাদু মুদম্বরম, পশ্য সূর্যস্য শ্রমাণং যৌন তন্ত্রয়তে চরণ, চরৈবেতি চরৈবেতি। পথিক, তুমি এগিয়ে চলো, যে চলে সেই মধু পায়, তার গতি কোনোদিন স্তব্ধ হয় না। চলতে চলতেই সত্যের সন্ধান পায়, জ্যোতির স্পর্শ পায়। সূর্য নিরন্তর চলছেন বলেই এত জ্যোতির্ময়। তীর্থে বেরিয়ে পড়লে তীর্থদেবতাই রক্ষা করেন। অমরকণ্টকের জলবায়ু সব ঋতুতেই স্বাস্থ্যপ্রদ, সব ঋতুতেই মনোরম।
বর্ষাকালে দুর্গমতা ও মেঘাচ্ছন্ন অন্ধকার ছাড়া শরীর স্বাস্থ্যের কোনো অসুবিধা ঘটে না। জ্যৈষ্ঠ মাস সবেমাত্র শেষ হয়েছে। সমগ্র বিহার ও উত্তর ভারত এখন প্রচণ্ড গরমে চলছে, লু বইছে, কিন্তু অমরকণ্টকে গ্রীষ্মকালও মনোরম। ভোরে উঠে স্নান করেই সুমের দাসজি চলে গেলেন মন্দিরে তাঁর সংকল্পিত জপ পুরস্চরণ শেষ করতে। যাবার আগে পই পই করে দূরে কোথাও যেতে বারণ করে গেলেন। मुड़िया महारान नजदीक है, शेर और भालू हर वक्त इधर उधर घूमता है, अगल बगल छोड़ के और कहीं नहीं जाएगा। তিনি বেরিয়ে যেতেই নর্মদা ঘাটে স্নান ও বেদপাঠ সেরে বেরিয়ে পড়লাম পথে। নর্মদা কুণ্ড থেকে বেরিয়ে নর্মদা যেখানে নদীর আকার নিয়েছে তার ধার দিয়ে যে পথ দিয়ে পরিক্রমাকারীরা পরিক্রমা করেন, পায়ে চলা পথের দাগ লক্ষ্য করে হাঁটতে লাগলাম। মাইল খানেক হাঁটার পরেই দেখলাম জঙ্গল ক্রমশ গভীর হচ্ছে। নর্মদার দক্ষিণ দিকে সাতপুরা পর্বতের দিকে তাকিয়ে কিছুটা আনমনা হয়ে পড়েছি। সহসা একটা শোঁ শোঁ শব্দ শুনতে পেলাম। গোটা অরণ্য যেন আলোড়িত হচ্ছে। হরিণ, শেয়াল, চিতাবাঘ আরও সব বন্য জন্তু প্রাণপণে যে যেদিকে পারছে পালাচ্ছে। একজন স্থানীয় যুবক হিন্দিতে চিৎকার করে আমাকে জানালো লক্ষ লক্ষ মৌমাছির ঝাঁক আসছে। এই পাহাড়ি মৌমাছির কামড়ে বাঘ ভাল্লুক অব্দি মারা পড়ে। আমিও পিছন ফিরে মন্দিরের দিকে দৌড়ালাম। মনে হলো এক ঝাঁক যুদ্ধবিমান জঙ্গল ভেদ করে চলে গেল। সুমের দাসজি তাঁর জপ পূজা সেরে এসে যখন আমার কাছে সব কথা শুনলেন, তখন রাগে একেবারে অগ্নিশর্মা। বকতে লাগলেন, ऐसा बेवकूफी मत किया करो, ये कोई खेल नहीं। जो साधु लोग परिक्रमा करते हैं वो नर्मदा माता को पूजा आरती करके कड़ाई भोग और नारियल डाल के नर्मदा माई की अनुमति लेकर यात्रा करते हैं। ये सिद्ध तपस्या स्थली है, कलकत्ता का कोई लेक या देहरादून मुसौरी का रास्ता नहीं। नर्मदा जी की कंकर समूचा संकट, महातीर्थ शिवमय है, इधर दैवी लीला निरंतर चलता रहता है। সুমের দাসজি জানালেন যে তিনি ৩-৪ দিন আমার সঙ্গে বেরুতে পারবেন না, তাঁর জপ পূজা পুরস্চরণাদি নিয়ে ব্যস্ত থাকবেন। তাই বলে একা আমাকে ছাড়লেন না। এইখানকারই বাসিন্দা হরকিষাণ বলে তাঁর এক শিষ্যকে আমায় সঙ্গে নিয়ে সোনমুড়া, ভৃগুকমণ্ডল, ধুনি পানি, কপিলধারা প্রভৃতি স্থান ঘুরে আসার নির্দেশ দিলেন। হরকিষাণকে আমারই সমবয়স্ক বলে মনে হলো। অমরকণ্টকে আমার ৩ রাত্রি তীর্থবাস হয়ে গেল। চতুর্থ দিনে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেরিয়ে পড়লাম সোনমুড়ার উদ্দেশ্যে। কিছুটা এসেই হরকিষাণজি মোড়ের মাথায় একটা দোকানে ঢুকলো। জিজ্ঞেস করলাম, কি খেলে হরকিষাণজি? উনি বললেন, पतर पतर रोटी इधर बहुत बढ़िया बनते हैं और ससा का तड़का। अब चलिए, ज्यादा से ज्यादा 1 मील होगा और क्या, सनेमाड़ा पहुंच जाएंगे। সোনমুড়া বা সোন উৎসস্থলকে এরা বলে সনেমাড়া। মন্দির থেকে সোজাসুজি অগ্নিকোণের কিছুটা তৃণভূমি অতিক্রম করার পরেই দেখলাম পথ আঁকাবাঁকা হয়েছে, সঙ্গে ঘন বন, বিশাল উঁচু উঁচু গাছ, মাঝখান দিয়ে সর্পিল পথ। সেই পথ দিয়ে পৌঁছেছে অমরকণ্টক পর্বতচূড়ার পূর্ব কিনারায়। আধ মাইল থাকতে থাকতেই পথ সংকীর্ণ হয়ে পার্বত্য পাকদণ্ডিতে পরিণত হয়েছে। পাশ দিয়ে চলেছে একটি শীর্ণ জলধারা, কখনো বা বনের মধ্যে পাথরের ফাটলে অদৃশ্য হয়েছে। এই সলিল রেখায় সোন নদের উৎস। গঙ্গার বিশিষ্ট উপনদ সোন, প্রায় 500 মাইল দীর্ঘ। আগেই বলেছি, অমরকণ্টক থেকে নর্মদা পশ্চিমাভিমুখী সোনের গতি কিন্তু উত্তর পূর্ব দিকে। অমরকণ্টক, নর্মদা ও সোন উভয়েরই উৎসস্থল। সাডল জেলার মধ্য দিয়ে উত্তরে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার পৌঁছে সোনের গতি হয়েছে উত্তর পূর্ব দিকে। বিহারের রাজধানী পাটনার কাছে গঙ্গায় মিলিত হয়েছে সোন। রামায়ণ, মহাভারত এবং কালিদাসের রঘুবংশমে সোনের উল্লেখ আছে। সোনের অপর নাম হিরণ্যবাহু। সোনের ক্ষীণধারা ক্রমে ক্রমে প্রচণ্ড বেগবান হয়েছে। পাথরের বাধা মানছে না, গহ্বরের বাধা মানছে না। স্রোত পিচ্ছল পাকদণ্ডিতে সন্তর্পণে পা ফেলে আমরা এগোতে লাগলাম। পথ
ক্রমেই ঢালু হয়ে নেমে গেছে। মূল স্রোতের মধ্যে পা ডোবালে এক টানে কোথায় যে নিয়ে যাবে তার ঠিক নেই। স্রোতের গা ঘেঁষে অতি সাবধানে পা ফেলে অবশেষে আমরা পৌঁছে গেলাম সোন নদের প্রপাত শীর্ষে। এটি অমরকণ্টক পাহাড়ের পূর্ব প্রাচীর। এই প্রাচীরের কিনারা থেকে সোনভদ্র ভীমবেগে ঝাঁপিয়ে পড়ছে 1000 ফুটেরও বেশি নিচে। গর্জনের শব্দে কানে তালা লাগার জোগাড়। প্রপাতের মুখে মোটা লোহার রেলিং, তার নিচে দিয়ে জলধারা উপচে পড়ছে নিচে। সাথী হরকিষেন জানালো, ওই দেখুন ডান দিকে একটা বিরাট জলাশয় দেখতে পাচ্ছেন, ওটাও এই সোনের জলে ভরে আছে। পুরাকালে এইখানে ছিল রাজা মৈকালের রাজধানী। ওই বিরাট হ্রদের এখনো 2-3টে মন্দিরের চূড়া দেখা যায়। রাজা মৈকালের একমাত্র কন্যার নাম ছিল নর্মদা।